ইরান ইসরায়েল সংঘাতের জেরে বিশ্বে জ্বালানি তেলের দাম বেড়েছে ৬%। দীর্ঘমেয়াদে দেশের বাজারে সংকট বাড়ার আশঙ্কা। ইরান ইসরায়েল যুদ্ধ দেশের পোশাক শিল্পে নতুন চ্যালেঞ্জ তৈরি করবে আশঙ্কা বিজিএমইএ সভাপতির। সংকট নিরসনে কাজ করার আহ্বান। গেল ১৫ মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে ৩ গুণ। রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের ৪৬% ঋণই খেলাপি। শেয়ার বাজারে সূচকের উত্থান। ডিএসইতে দর বেড়েছে ৮০% কোম্পানির। লেনদেন ছাড়ালো ৪০০ কোটি টাকা। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি আমি হরি সাহা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। ইরান ইসরায়েল চলমান যুদ্ধে বিশ্ববাজারে জ্বালানি তেল গ্যাসের দামে অস্থিরতা বেড়েছে। 4 দিনে অপরিশোধিত জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের দাম নিট বেড়েছে ৬% মতো। বিপিসি বলছে দেশের বাজারে তেলের দামে প্রভাব পড়তে পারে আগস্ট মাসে। বিশেষজ্ঞরা বলছেন মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে আমদানি নির্ভর দেশের জ্বালানি খাত হুমকিতে পড়তে পারে। ১২ জুন রাতে ইরানে হামলা চালায় ইসরায়েল। তেল সমৃদ্ধ দেশটিতে হামলার পরদিনই বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানির দাম বাড়ে 13% পর্যন্ত। সেদিন ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেল ৬৮ থেকে বেড়ে ছাড়ায় $৭.৫ দিন শেষে দর $৭২ নিচে নামলেও ১৪ জুন আবারও $৭৪ পৌঁছায়। সোমবার বিকেল পর্যন্ত দাম কমে দাঁড়ায় $৭২.৫। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দামও এ সময় ওঠানামা করে। যুদ্ধ শুরুর আগের চেয়ে এখন ব্যারেল প্রতি দাম বেড়েছে $৪। বাংলাদেশ দুবাই ও সৌদি আরব থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করে। G2G চুক্তির আওতায় এসব তেলবাহী কার্গো বাংলাদেশের পথে যাত্রার ১ থেকে ২ মাস আগের গড়মূল্য বিবেচিত হয়। তবে পরিশোধিত তেল আমদানি হয় কার্গো লোডের সময়ের আন্তর্জাতিক বাজার দরে। প্রায় প্রতি ২-৪ দিন পরই একটা জাহাজ আছে। এটা তো রেগুলার প্রাইসেই যাবে। ইন্টারন্যাশনাল ইন্ডেক্স যেটা প্ল্যাটস ফলো করি, সেটা তো এখন আমাদের যখন এই মাসে যতগুলো পার্সেল আসবে সেগুলো তো ডেফিনেটলি দাম বাড়বে। তাহলে সেটার ইম্প্যাক্টটা পরের মাসে পড়বে। বৈশ্বিক জ্বালানি তেলের ২৬% সরবরাহ করে মধ্যপ্রাচ্য। প্রাকৃতিক গ্যাসের বড় যোগানও দেয় অঞ্চলটি। তাই ইরান ইসরায়েল যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে জ্বালানি তেল গ্যাসের দাম বাড়ার পাশাপাশি সরবরাহ বিঘ্নিত হতে পারে বলে মত বিশ্লেষকদের। যদিও লঙ্গার টার্ম কন্ট্রাক্ট আছে, কিন্তু সেখানেও সেই প্রাইসটা কিন্তু ব্রেন্ট ক্রুড ওয়েলের প্রাইসের সাথে কানেক্টেড। তার মানে এলএনজি প্রাইসের উপরও সেই ইম্প্যাক্টটা পড়বে। অন দ্য আদার হ্যান্ড, যে স্পট মার্কেটের প্রাইস, যেটা আমরা ২৫ থেকে ২৬% টোটাল এলএনজি আমদানির স্পট থেকে করে থাকি, সেটার উপরও প্রাইসটা পড়বে। এবং এই ইম্প্যাক্টটা পড়ার কারণে ইমিডিয়েট যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে যে গভর্নমেন্টকে আইদার কস্ট পাস থ্রু করতে হবে, জনগণের উপর দিতে হবে, অথবা এটা হয়তো সাবসিডি দিয়ে কাভার করতে হবে। দেশে মাত্র ১.৫ মাসের তরল জ্বালানি মজুদ সক্ষমতা রয়েছে। এছাড়া এলএনজি মজুদের কোনো সক্ষমতাই গড়ে ওঠেনি এখনো। জাতীয় গ্রিডে আমদানি নির্ভর তরল এ গ্যাসের অবদান প্রায় ৩৫%। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় বিশ্ববাজারে কিছুটা কমেছে বাড়তে থাকা তেলের দাম। সোমবার দুপুর পর্যন্ত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা WTI তেলের দাম ২১ সেন্ট কমে হয়েছে $৭২.৭৭। WTI এর পাশাপাশি কমেছে ব্রেন্ট ক্রুডের দামও। ব্যারেল প্রতি ৩১ সেন্ট কমে নতুন দাম $৭৩.৯২। বাংলাদেশি টাকায় যার মূল্য দাঁড়ায় ৯,০০০ টাকার বেশি। এর আগে ইরান ও ইসরায়েলের মধ্যে হামলা ও পাল্টা হামলার পর শুক্রবার বিশ্ববাজারে তেলের দাম এক লাফে ১৩% পর্যন্ত বেড়ে যায়। পরে তা ৭% স্থির হয়। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এদিকে ইরান ইসরায়েল যুদ্ধ দেশের তৈরি পোশাক শিল্পের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করবে বলে আশঙ্কা করেছেন বিজিএমইএর নতুন সভাপতি মাহমুদ হাসান খান। পোশাক শিল্পের চলমান সংকট নিরসনে সবাই একসাথে কাজ করবেন বলেও জানান তিনি। সোমবার রাজধানীর বিজিএমইএ ভবনে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে এই মন্তব্য করেন সংগঠনের সভাপতি। তিনি বলেন, নতুন কমিটি কার্যকর এবং জবাবদিহিমূলক বিজিএমইএ গঠনের জন্য কাজ করবে।
যে কোনো অভিযোগ জমা দেওয়ার জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা হবে। 1 জুলাই থেকেই বিজিএমইএ সদস্যদের জন্য 25% কমানো হবে। শিল্পের স্বার্থে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। আমাদের এই নতুন বোর্ডের অন্যতম এজেন্ডা হচ্ছে একটি কার্যকর এবং জবাবদিহিতামূলক বিজিএমইএ গড়ে তোলা। বিজিএমইএ যেন একটি সার্ভিস ওরিয়েন্টেড প্রতিষ্ঠান হিসেবে কাজ করে, সেটাই আমাদের লক্ষ্য। সার্ভিস ওরিয়েন্টেড প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হইতে হলে যেটা সবচেয়ে প্রয়োজন সেটা হচ্ছে স্বচ্ছতা। স্বচ্ছতা ছাড়া কোনো সেবা টেকসই হতে পারে না। চলতি বছরের প্রথম 4 মাসে যুক্তরাষ্ট্রের বাজারে দেশের তৈরি পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে 29.33%, প্রতিযোগী দেশগুলোর মধ্যে যা সর্বোচ্চ। যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল অটেক্সার এক পরিসংখ্যানে এসব তথ্য উঠে এসেছে। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সময়ে যুক্তরাষ্ট্রে $298 কোটি তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। গত বছরের একই সময়ে যা ছিল $230 কোটি। অন্যদিকে একই সময়ে ভিয়েতনাম 16.06% প্রবৃদ্ধি নিয়ে রপ্তানি করেছে $508 কোটি। চীন 0.66% প্রবৃদ্ধি নিয়ে $435 কোটি পণ্য রপ্তানি করেছে। সংশ্লিষ্টরা বলছেন, প্রবৃদ্ধি ধরে রাখার জন্য নতুন কৌশল ও বাজার খুঁজতে হবে। পাশাপাশি দ্বিপাক্ষিক আলোচনায় পারস্পরিক শুল্ক হার নির্ধারণের পরামর্শ দিয়েছেন তারা। ব্যাংক খাতে গেল 15 মাসে খেলাপি ঋণ বেড়ে প্রায় 3 গুণ হয়েছে। মার্চ শেষে যা প্রথমবার ছাড়ালো 4 লাখ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, মোট ঋণের 1/4 এখন খেলাপি, আর রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের খেলাপি ঋণ প্রায় 46%। বাংলাদেশ ব্যাংক বলছে, ঋণের প্রকৃত পরিস্থিতি সামনে আসায় বেড়েছে খেলাপি ঋণ। বিগত সরকারের সময় নানা নীতি সহায়তার মাধ্যমে খেলাপি ঋণ কম দেখানো হতো, তবে এভাবে মন্দ ঋণ নিয়মিত দেখানোর সুযোগ বন্ধ করে দেয় অন্তর্বর্তী সরকার। এরপর থেকে ব্যাংক খাতে চাপিয়ে রাখা খেলাপি ঋণ দৃশ্যমান হতে শুরু করে, ফলে অস্বাভাবিক হারে বাড়ছে এর পরিমাণ ও হার। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে মার্চ শেষে 61টি বাণিজ্যিক ব্যাংকের খেলাপি ঋণ দাঁড়িয়েছে 4,20,000 কোটি টাকায়, অর্থাৎ বিতরণ করা ঋণের 24 ভাগের বেশি এখন খেলাপির খাতায়। গত 15 মাসে খেলাপি ঋণ বেড়ে প্রায় 3 গুণ হয়েছে। 2023 সালের ডিসেম্বর শেষে যা ছিল 1,45,000 কোটি টাকা। আইএমএফ এর নির্দেশনা অনুযায়ী ঋণ যে কিস্তির মেয়াদ সেগুলো কমিয়ে আনা হয়েছে, যার ফলে আগে যেটা খেলাপি হিসেবে দেখানো হতো না, এখন সেগুলোকে এখন স্বাভাবিকভাবে শ্রেণীকৃত ঋণের আওতায় চলে এসেছে। কোভিড এর সময় কিছু ফরবিয়ারেন্স দেওয়া হয়েছিল, কিছু ছাড় দেওয়া হয়েছিল ক্লাসিফিকেশনের ক্ষেত্রে। ওই ছাড়গুলো কিন্তু আস্তে আস্তে করতে এগুলো কিন্তু শেষ হয়ে গেছে। এটা প্লাস বিআরপিটি সার্কুলারে টার্ম লোনের ক্ষেত্রে, টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিছু ক্লাসিফিকেশনের ক্ষেত্রে কিছু ফ্লেক্সিবিলিটি ছিল, সেটাও এখন উইথড্র হয়ে গেছে। উইথড্র হয়ে যাওয়াতে এখন হলে গিয়ে ক্লাসিফিকেশন সবারই বাড়ছে। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের মোট ঋণের মধ্যে খেলাপির হার বেড়ে হয়েছে 45.79%। অন্যদিকে বেসরকারি ব্যাংকগুলোয় খেলাপি ঋণের হার বেড়ে 20% উঠেছে। বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগ সরকারের সময় নিয়মের বাইরে যেসব ঋণ দেওয়া হয়েছিল সেগুলো খেলাপি হয়ে পড়েছে। রাজনৈতিক সরকারের পৃষ্ঠপোষকতায় ঋণগুলো দেওয়া হয়েছিল। এখন সরকারের আশেপাশে যারা ছিল তাদেরকে প্রাধান্য দেওয়া হয়েছিল ঋণ দেওয়ার ক্ষেত্রে, এবং এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতা অব্যাহত ছিল। এখন খেলাপি ঋণ বাংলাদেশে বেড়ে চলেছে এবং আরও বাড়বে। বাংলাদেশ ব্যাংকের কঠোর নজরদারির পাশাপাশি আইনের প্রয়োগ ছাড়া খেলাপি ঋণ আদায় বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বিশ্লেষকরা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশি বিদেশি বিনিয়োগে গতি কমেছে, সেই সঙ্গে রাজনৈতিক অস্থিরতায় কমেছে কর্মসংস্থানের সুযোগ, বাড়ছে বেকারত্ব। তাই বাজেটে অর্থনৈতিক পুনরুদ্ধারকে গুরুত্ব দেওয়া উচিত ছিল বলে মনে করেন অর্থনীতিবিদরা। বিনিয়োগ বাড়াতে ব্যবসার পরিবেশ উন্নয়ন এবং রাজস্ব খাত সংস্কার জরুরি বলছেন ব্যবসায়ীরা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর গত বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের শ্রমশক্তি জরিপে দেখা যায়, দেশের 26,60,000 কর্মক্ষম মানুষের এখন কাজ নেই। বিশ্বব্যাংকের প্রতিবেদন বলছে, চলতি বছর
আরও ৩০ লাখ মানুষ নতুন করে দরিদ্র ঝুঁকিতে পড়তে পারে। সংস্থাটি বলছে, দুর্বল শ্রমবাজারের কারণে দারিদ্র্যের হার বেড়ে দাঁড়াতে পারে 22.9 ভাগে। অর্থনৈতিক কার্যক্রমের এ ধীরগতি মোকাবিলায় বিনিয়োগ ও কর্মসংস্থানে জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা, যদিও বাজেটে যথেষ্ট উদ্যোগের অভাব দেখছেন তারা। এখনো কিন্তু মজুরি বৃদ্ধির হারের চেয়ে মূল্যস্ফীতির হার কিছুটা বেশি আছে। সো আমরা যদি বিনিয়োগ যদি আমরা বাড়াতে পারি, সেটাকে প্রণোদিত করতে পারি, কর্মসংস্থান করতে পারি, তাহলে মূল্যস্ফীতিটা ক্রমান্বয়ে কমে আসবে বলে আমরা আশা করছি, কিন্তু ক্রয় ক্ষমতাটা তখন আমরা ধরে রাখতে পারবো। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে এনবিআরের রাজস্ব আয়ের লক্ষ্য 4,99,000 কোটি টাকা, যেখানে চলতি অর্থ বছরের 11 মাসে আয় 3,21,500 কোটি। 35% মতো রাজস্ব বাড়াতে আমদানি ও অন্যান্য শুল্ক ভ্যাটে চাপ বেড়েছে। বাজেটে করজাল বাড়ানোর কোনো উদ্যোগ দেখছেন না ব্যবসায়ীরা। অর্থনীতিকে বেগবান করার জন্য কি এটা একটা সাপোর্টিভ বাজেট হয়েছে? আমরা সেই ব্যাপারে ক্লিয়ারলি বলতে চাচ্ছি যে আমরা সাপোর্টিভ কোনো কিছু এই বাজেটটা আমরা দেখতে পাই। কারণ আমাদের দেশের এফডিআই অ্যাজ আ পার্সেন্ট জিডিপি কত? 0.6%. ইট ইজ লোয়ার দেন পাকিস্তান, এবং লোয়ার দেন পাকিস্তান বাই দ্য ওয়ে এগুলো তো লাস্ট 40-50 ইয়ার্স, এমন না যে ইন দ্য লাস্ট 2 ইয়ার্স অর 1 বছর, 50 ইয়ার্স। আপনি কি তাকিয়ে দেখবেন, পাকিস্তানের মতো ইকোনমি হ্যাজ বিন এবল টু অ্যাট্রাক্ট মোর এফডিআই দেন আস। স্যাড রিয়ালিটি। ফরগেট ইন ইকোনমি সাইজ অফ ভিয়েতনাম তো মাল্টিপলস অফ আস। সো স্ট্রাকচারালি আমাদের অনেক কাজ করতে হবে। 2024 সালে দেশে মোট বিদেশি বিনিয়োগ এসেছে $127 কোটি, যা আগের বছরের চেয়ে 13% কম। আর টানা 6 মাস ধরে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি 8%-এর নিচে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার চেয়ে 72,228 কোটি টাকা পিছিয়ে রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তবে গত বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে 4.21%। এনবিআরের সবশেষ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। চলতি অর্থ বছরের মে পর্যন্ত 11 মাসে মোট রাজস্ব আদায় হয়েছে 3,22,233 কোটি টাকা। ওই সময়ের লক্ষ্যমাত্রার চেয়ে, যা 19.31% কম। এছাড়া সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে 3,94,461 কোটি টাকা। প্রতিবেদন বলছে, গড়ে প্রতি মাসে 30 থেকে 32,000 কোটি টাকার রাজস্ব আদায় করে এনবিআর, কিন্তু সংশোধিত লক্ষ্যমাত্রা অর্জনে শেষ মাসে আদায় করতে হবে তার 5 গুণ, যা কোনোভাবেই সম্ভব নয় বলে মনে করছে রাজস্ব কর্মকর্তারা। সূত্র জানিয়েছে, গত বছরের রাজনৈতিক অস্থিরতায় রাজস্ব আদায় বাধাগ্রস্ত হয়েছে। এছাড়া কিছুদিন আগে এনবিআর কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের কারণেও রাজস্ব আদায় কমে গেছে। মুরগির বাচ্চার দামে ধস নামায় গত 2 মাসে প্রায় 800 কোটি টাকা লোকসান গুনেছে খামারি ও উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। এমন দাবি করে প্রাণী সম্পদ অধিদপ্তরে চিঠি দিয়েছে ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। পোল্ট্রি শিল্প রক্ষায় বাচ্চা উৎপাদন কৌশলপত্র বাস্তবায়নের তাগিদ খাত সংশ্লিষ্টদের। সংকটের কথা স্বীকার করে ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রাণী সম্পদ অধিদপ্তরের। সস্তা আমিষ হিসেবে জনপ্রিয় ব্রয়লার মুরগি ও ফার্মের ডিম। বাজারে ব্রয়লার মুরগির দাম কমায় ক্রেতারা স্বস্তি পেল চরম লোকসানে খামারিরা। উৎপাদন খরচের চেয়ে কম দামে মুরগি বিক্রি করতে হচ্ছে। এতে বাচ্চার চাহিদা ও দাম কমেছে বলে দাবি তাদের। আমাদের উৎপাদন একটা ডিমের প্রতি আসে যাচ্ছে 25 টাকা বাচ্চা তৈরি পর্যন্ত, আর বিক্রি হচ্ছে 9 টাকা। উদ্যোক্তারা বলছেন, একদিন বয়সী ব্রয়লার বাচ্চার উৎপাদন খরচ 46 টাকা হলেও চাহিদা কমায় বিক্রি করতে হচ্ছে 8 থেকে 10 টাকায়। প্রতি সপ্তাহে ব্রয়লার সোনালী মুরগির বাচ্চা বিক্রিতে লোকসান 100 কোটি টাকা। খামারিদের রক্ষায় বাচ্চা উৎপাদন কৌশলপত্রের বাস্তবায়ন ও সমন্বিত উদ্যোগের পরামর্শ তাদের। আমরা যেদিন আমাদের মেশিন থেকে বের হয় তার ওই দিনই আমাদেরকে বিক্রি করতে হয়, ওই দিনই। এটা আপনি একদিন পরেও কিন্তু এটাকে আর রাখতে পারবেন, অর্থাৎ উইদিন 24 আওয়ার্স তাকে আপনি একটা বিশেষ তাপমাত্রায়, বিশেষ হিউমিডিটি, বিশেষ ধরনের ব্যবস্থাপনায় তাকে রাখতে হবে। সপ্তাহে 120 টাকা করে চলে যাচ্ছে, এটা গত 8 সপ্তাহ ধরে যাচ্ছে। এবং এটা এখন যে ট্রেন্ডটা যেটা আমরা দেখছি, সেটা আরও আগামী 4-7-8 সপ্তাহ এটার মধ্যে কোনো বড় ধরনের কোনো পরিবর্তনের কোনো কারণ দেখছি না। পোল্ট্রি খাত নিয়ে সরকার আন্তরিক বলে দাবি প্রাণী সম্পদ অধিদপ্তরের। চাহিদা অনুযায়ী বাজারে মুরগির বাচ্চা সরবরাহে উদ্যোগের কথা জানান এ কর্মকর্তা। একটা কারিগরি কমিটি এই কৌশলপত্র বাস্তবায়নে তাদেরকে নিয়ে আমরা বসবো
এবং বসে এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে হবে। তবে এই ক্ষেত্রে উল্লেখ্য যে ব্রিডার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কিন্তু আমাদেরকে সহযোগিতা করতে হবে এই কৌশলপত্রটা বাস্তবায়নের জন্য। পোল্ট্রি শিল্পে স্থিতিশীলতা আনতে আলাদা বোর্ড গঠনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশি স্বাদের মুরগির উৎপাদন ক্ষমতা কম হওয়ায় বাজারে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে উন্নত জাত ও সঠিক ব্যবস্থাপনা জরুরি বলে মনে করেন বিশ্লেষকরা। সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে এসব কথা উঠে আসে। এ সময় বক্তারা বলেন, পোলট্রি শিল্প শুধু এখন খাদ্য নিরাপত্তার জন্য নয়, বরং অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ খাত হয়ে দাঁড়িয়েছে। দেশি স্বাদের মুরগির প্রতি মানুষের আগ্রহ থাকলেও খামারিরা উৎপাদনে পিছিয়ে পড়ছেন। সমস্যা সমাধানে উৎপাদনক্ষম জাতের বিকল্প নেই। সেমিনারে বাংলাদেশ ছাড়াও স্পেন, ফ্রান্স সহ বিভিন্ন দেশের উদ্যোক্তা ও গবেষকরা অংশ নেন। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ১,০০০ কোটি টাকার ৩৪৩টি বাড়ি জব্দ করেছে যুক্তরাজ্য প্রশাসন। এক্ষেত্রে দেশটির সরকার সহায়তা করছে বলে জানিয়েছে দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ মোমেন। দুপুরে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। এছাড়া জাবেদের ভাই রনি এবং বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের ছেলে সাফিয়াত সোভান সানভীর ও সাদাত সোভানের বাড়ি জব্দে যুক্তরাজ্যে আবেদন করেছে দুদক। এদিকে ঋণ জালিয়াতির অভিযোগে যুক্তরাজ্যে সাবেক রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম ও তার স্বামী তহিদুল ইসলামের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। এছাড়া অবৈধ সম্পদের অভিযোগে আইনজীবী তৌফিকা করিম ও তার স্বামীর ৯৪টি ব্যাংক হিসাবে ৩৩ কোটি টাকা জব্দের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে চেয়ারম্যান আরও জানান, কোনো উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতি সুনির্দিষ্ট তথ্য প্রমাণ কিংবা অভিযোগ পেলেও আইনি ব্যবস্থা নেবেন তারা। বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে দাঁড়িয়েছে ২৬.১৫ বিলিয়ন ডলারে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য জানিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী ১৫ জুন পর্যন্ত মোট রিজার্ভ প্রায় ২,৬১৫ কোটি ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর নির্দেশিত হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী এ সময় রিজার্ভের পরিমাণ ছিল ২০.৮৬ বিলিয়ন ডলার। এর আগে ২৭ মে পর্যন্ত দেশের মোট রিজার্ভ ছিল ২৫.৮০ বিলিয়ন মার্কিন ডলার। এদিকে জুন মাসের প্রথমার্ধে দেশে বৈধ পথে প্রায় ১১৫ কোটি মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের ১১ মাসে প্রায় ৫.৬৫ বিলিয়ন ডলার বেশি রেমিটেন্স এসেছে দেশে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ইতিবাচক ঢাকা স্টক এক্সচেঞ্জ। এ সময় ডিএসসির প্রধান সূচক বেড়েছে ৫৯.৬৫ পয়েন্ট, লেনদেন ৪১৭ কোটি টাকার বেশি। এছাড়া শেয়ার দর বেড়েছে প্রায় ৮০ কোম্পানির। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে ৬০.০৩ পয়েন্ট। ইতিবাচক ঢাকার শেয়ার বাজার। প্রথম ৩০ মিনিটে প্রধান সূচক বাড়ে ৩৫ পয়েন্ট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় সূচকের উত্থান পতন। দিন শেষে ডিএসই সূচক ৫৯.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪,৭৮৩ পয়েন্টে। সূচকের সঙ্গে ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণও। আজ মোট লেনদেন হয় ৪১৭ কোটি ৩৭ লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে ১৫৪ কোটি ৩৪ লাখ টাকা। হাতবদলে অংশ নেওয়া ৩৯৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩১৫টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে ৩৬টি এবং অপরিবর্তিত ৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম লাভেলো, দ্বিতীয় ব্র্যাক ব্যাংক, তৃতীয় অবস্থানে বীজ হ্যাচারি। শতাংশের দিক থেকে দরবৃদ্ধির তালিকায় প্রথম বেলিজিং, দ্বিতীয় ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, তৃতীয় অবস্থানে অগ্নি সিস্টেমস। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।